2017-18 অর্থ বছরের বাজেট পেশ আজ। বরাবরের মতো এবারও বাড়ছে আকার, সর্বোচ্চ গুরুত্ব পাচ্ছে শিক্ষা ও স্বাস্থ্য খাত। আজ থেকে দ্বিতীয় দফায় বাড়ছে গ্যাসের দাম। 1 চুলা 900 এবং 2 চুলা 950 টাকা। বারবার দাম বাড়ায় সাধারণ মানুষের ক্ষোভ। চলতি মাসে দৃশ্যমান হবে পদ্মা সেতুর একাংশ। জাজিরা প্রান্তে অন্তত একটি স্প্যান বসানোর পরিকল্পনা। পুরোদমে চলছে কাজ, জানালেন প্রকল্প পরিচালক। এবং চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচে বিকেলে ইংল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। প্রত্যাশা পূরণে দলের সবাইকে সেরাটা দিতে বললেন মাশরাফি। সময় সংবাদে সঙ্গে আছি আমি ফয়সাল মোর্শেদ। শুরুতেই 2017-18 অর্থ বছরের বাজেটের খবর। আজ ঘোষণা হচ্ছে দশম জাতীয় সংসদের চতুর্থ বাজেট। দুপুর 1টায় জাতীয় সংসদে 2017-18 অর্থ বছরের এ বাজেট ঘোষণা করবেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। অর্থমন্ত্রী হিসেবে এটি তাঁর 11তম ও বাংলাদেশের 46তম বাজেট। আসছে বাজেটে সম্ভাব্য সর্বোচ্চ গুরুত্ব থাকবে শিক্ষা ও স্বাস্থ্য খাতে। বাজেটের আকার হতে পারে 4,266 কোটি টাকা। সম্ভাব্য রাজস্ব লক্ষ্যমাত্রা রয়েছে 2,82,000 কোটি টাকা। প্রবৃদ্ধির লক্ষ্য ধরা হয়েছে 7.4% ও মূল্যস্ফীতি 5.5%। এবার বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপিতে বরাদ্দ রাখা হচ্ছে 1,64,084 কোটি টাকা। জাতীয় সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বিশেষ বৈঠক চলছে। সভায় মন্ত্রিপরিষদের সদস্যরা উপস্থিত আছেন। জাতীয় সংসদের মন্ত্রিপরিষদ সভাকক্ষে বেলা 10টায় এই বৈঠক শুরু হয়। এর আগে মন্ত্রিপরিষদের সদস্যরা একে একে সংসদ ভবনে প্রবেশ করেন। বৈঠক শুরুর পর প্রধানমন্ত্রীকে 2017-18 অর্থ বছরের বাজেট সম্পর্কে অবহিত করেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। প্রস্তাবিত বাজেট অনুমোদনের বিষয়ে আলোচনা করেন মন্ত্রিপরিষদের সদস্যরা। মন্ত্রিপরিষদের বৈঠক শেষে দুপুর 1টায় জাতীয় সংসদে শুরু হবে 2017-18 অর্থ বছরের বাজেট অধিবেশন। বাজেটের আগে জাতীয় সংসদ ভবনের মন্ত্রিপরিষদ কক্ষে চলছে মন্ত্রিসভার বিশেষ বৈঠক। এই মুহূর্তে সংসদ ভবন এলাকায় রয়েছেন সহকর্মী জুবায়ের ফয়সাল। বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ফয়সাল, উপস্থাপন করতে যাচ্ছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত এবং মহাজোট সরকারের দ্বিতীয় মেয়াদে আজকে চতুর্থ বাজেট উপস্থাপন করতে যাচ্ছেন তিনি। এবং আপনারা এরই মধ্যে হয়তো জেনেছেন যে বাজেট 4 লাখ কোটি টাকার ছাড়াতে পারে বাজেটের আকার। এবং এখানে আরেকটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ, সেটি হলো যে এবারের বাজেটে শিক্ষা এবং স্বাস্থ্য খাতকে অগ্রাধিকার দিচ্ছে সরকার। এবং এই অগ্রাধিকার দেওয়ার ক্ষেত্রে যে বিষয়টি আমরা লক্ষ্য করছি যে বাংলাদেশে বরাবরই বিশেষজ্ঞ মহল থেকে শিক্ষার অবকাঠামো, শিক্ষার মান এবং স্বাস্থ্য খাতে যে বিভিন্ন সমস্যাগুলো রয়েছে সেগুলো দূর করার জন্য বিভিন্নভাবে বলা হচ্ছে। এবং সেক্ষেত্রে এই বাজেটে নজর থাকবে বলে আমরা এখন পর্যন্ত যেটি সংসদ সচিবালয় সূত্রে আমরা জানতে পেরেছি। এবং আরেকটি বিষয় যে এবারের বাজেটে নতুন ভ্যাট আইন বাস্তবায়ন নিয়েও কিন্তু বেশ জল্পনা কল্পনা চলছে। এবং এই বাজেটে সেটি কি 15% থাকবে নাকি সেটি রিভাইজড আকারে কিছুটা কমে আসবে সে বিষয়েও একটা নির্দেশনা অর্থমন্ত্রী দেবেন বলে আমরা এর আগে প্রাক বাজেট আলোচনা সভাগুলো থেকে জানতে পেরেছি। তো এবারে আরেকটি বিষয় যেটি হলো যে বাংলাদেশে বেশ কয়েকটি বড় বড় প্রকল্প রয়েছে সরকারের এই যে মেয়াদ শেষের দিকে, এবং আগামী বাজেট যখন সরকার দিতে যাবে তখন মাত্র 6 মাস সরকারের হাতে থাকবে। কারণ স্বাভাবিক নিয়মে 2018 শেষ দিকে একাদশ সংসদ নির্বাচন হওয়ার কথা। সেক্ষেত্রে সেই 6 মাসের জন্য হয়তো অন্তর্বর্তীকালীন বাজেট সরকার দিবে, কিন্তু সেটি আসলে সরকারের উন্নয়ন বাজেট বা নির্বাচনী অঙ্গীকার পূরণের বাজেট হবে না। সেক্ষেত্রে এবছরের যে বাজেটটি হতে যাচ্ছে সেটি আসলে সরকারের অনেকটাই নির্বাচনের প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য বা নির্বাচনের যে অঙ্গীকারগুলো ছিল তাদের ইশতেহারে সেগুলো পূরণের ক্ষেত্রে কিন্তু এই বাজেট বড় ভূমিকা রাখবে বলে বিশেষজ্ঞ মহল থেকে আমরা বারবার জানতে পারছি। এবং আরেকটি বিষয় যে বড় বড় কয়েকটা প্রকল্প রয়েছে প্রধানমন্ত্রী কার্যালয়ের যে অধীনে যে ফাস্ট ট্র্যাকের আওতায় যে প্রকল্পগুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রে এবার বিশেষ নজর দেওয়া হবে বলে আমরা জানতে পেরেছি। তো এখন পর্যন্ত এই ছিল সবশেষ। অর্থমন্ত্রী যখন দুপুর 1টায় সংসদ ভবনে তার বাজেট বক্তৃতা উপস্থাপন করবেন এবং তখন থেকে আসলে আমরা জানতে পারবো যে আগামী এক বছরে বাংলাদেশের যে আর্থসামাজিক উন্নয়ন এবং অর্থ বছরের খসড়া খতিয়ান কি হবে সে সম্পর্কে। তো আমার কাছে এই ছিল এখন পর্যন্ত সবশেষ। সহকর্মী জুবায়ের ফয়সাল সরাসরি যোগ দিয়েছিলেন জাতীয় সংসদ ভবন এলাকা থেকে, জানাচ্ছিলেন মন্ত্রিপরিষদ কক্ষে চলা মন্ত্রিসভার বিশেষ বৈঠকের সবশেষ খবরাখবর। সময় সংবাদে আরো থাকছে।
ঘূর্ণিঝড় মোরার আঘাতে লন্ডভন্ড টেকনাফ, ধ্বংস হয়ে গেছে সুপারির বাগান, পানের বরজ। রোহিঙ্গা শরণার্থী শিবিরে ক্ষয়ক্ষতি, এসেছে ভারতের ত্রাণবাহী জাহাজ। দেশের ইতিহাসে ৪৬তম বাজেট ঘোষণা হতে যাচ্ছে আজ। স্বাধীনতা পরবর্তী বাংলাদেশে ১৯৭২ সালে প্রথম বাজেটের আকার ছিল মাত্র ৭৮৬ কোটি টাকা, যা বর্তমানে ছাড়িয়ে যাচ্ছে ৪ লাখ কোটি টাকা। সভাপতিত্বে মন্ত্রিসভার প্রথম বৈঠকে স্বাধীন বাংলাদেশের প্রথম বাজেট ঘোষণা করেন বঙ্গবন্ধু সরকারের তৎকালীন অর্থমন্ত্রী তাজউদ্দিন আহমদ। ১৯৭২ সালে ৩০ জুন প্রথমবারের মতো ৭৮৬ কোটি টাকার বাজেট উপস্থাপন করেন তিনি। প্রথমবারের মতো বাজেট ১,০০০ কোটি টাকা ছাড়ায় ১৯৭৪-এ, আর ১৯৮৮ সালে বাজেটের আকার দাঁড়ায় ১০,৫৬৫ কোটি টাকায়। ২০০৩ সালে ঘোষিত ৩১তম বাজেট প্রথমবারের মতো ৫০,০০০ কোটি টাকা ছাড়িয়ে যায়। অর্থমন্ত্রী সাইফুর রহমানের পেশ করা এ বাজেট ছিল ৫১,৯৮০ কোটি টাকার। ৫ বছর পর ২০০৮-৯ অর্থ বছরে যা ১ লাখ কোটি টাকা ছাড়িয়ে যায়। তত্ত্বাবধায়ক সরকারের অর্থ উপদেষ্টা মির্জা আজিজুল ইসলাম পেশ করেন এ বাজেট। অর্থ বিভাগ জাতীয় রাজস্ব বোর্ড ২০১১ সালের বাজেটের আকার ছিল ১,৬৩,০০০ কোটি টাকা এবং ২০১২ সালে ৭ জুন উপস্থাপিত হয় ৪২তম বাজেট। মহাজোট সরকারের গত মেয়াদের পঞ্চম ও শেষ বাজেট ২ লাখ কোটি টাকা ছাড়াই এর আকার ছিল ২,২২,৪৯১ কোটি টাকা। আমাদের সক্ষমতা অবশ্যই বেড়েছে। দ্বিতীয় মেয়াদের মহাজোট সরকারের প্রথম বাজেট দেয়া হয় ২০১৪ সালের ৫ জুন, যার আকার ছিল ২,৫০,৫০৬ কোটি টাকা, যা ২০১৫ সালে এসে দাঁড়ায় ২,৯৫,১০০ কোটি টাকায়। এরপর ২০১৬ সালে এসে এর পরিমাণ দাঁড়ায় ৩,৪০,৬০৫ কোটি টাকা। মহাজোট সরকারের চতুর্থ বাজেট পেশ হতে যাচ্ছে ১ জুন। টানা নভেম্বরের মতো অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত এ বাজেট পেশ করবেন সময়ের প্রয়োজনেই, যার আকার দাঁড়াবে ৪ লাখ কোটি টাকার উপরে। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। পদ্মা সেতুর নির্মাণ কাজের অগ্রগতি নিয়ে প্রতি মাসের ১ তারিখে আমরা বিশেষ রিপোর্ট প্রচার করে থাকি। তার ধারাবাহিকতায় আজ থাকছে প্রকল্প নিয়ে রিপোর্ট। চলতি মাসেই পদ্মা সেতুর একাংশ দৃশ্যমান করতে পুরোদমে কাজ চলছে। পরিকল্পনা রয়েছে নদীর জাজিরা প্রান্তে অন্তত একটি স্প্যান বসানোর। এখনো পর্যন্ত মূল সেতুর কাজ ৫৪% শেষ হওয়ার কথা থাকলেও কাজ হয়েছে ৪৪%। এই অবস্থায় প্রকল্প পরিচালক বলছেন, পিছিয়ে পড়া অংশ পুষিয়ে নিতে কাজে ব্যাপক গতি আনা হচ্ছে। রিপোর্টে এহসান জুয়েলের ছবি তুলেছেন সাইফুল ইসলাম। নদীতে চলছে কাজ। প্রমত্তা পদ্মার বুক ছিঁড়ে জেগে উঠছে নতুন নতুন কাঠামো। প্রায় প্রতিদিনই একটু একটু করে পাল্টে যাচ্ছে পদ্মা নদীর চেহারা। সেতুর ৪২টি পিলারের মধ্যে কাজ শুরু হয়েছে ১৬টির। এক একটি পিলারে ৬টি করে পুরো সেতুতে পাইল বসবে ২৫২টি। এর মধ্যে ২৮টি পাইলের কাজ পুরো এবং ৫৭টি পাইলের কাজ অর্ধেক শেষ হয়েছে। নদীর তলদেশের মাটির গঠন এবং বিশেষভাবে তৈরি করা চ্যানেলের মধ্যে কম স্রোত বিবেচনা করে গত ১.৫ বছর ধরে শরীয়তপুরের জাজিরা প্রান্তেই পাইলিং এর মূল কাজটি চলছে। এই অংশে ঢালাই শেষে ৩৭ নম্বর পিলারটি ক্যাপ বসানোর অপেক্ষায়। ৩৮ নম্বর পিলারটিতেও চলছে কনক্রিটের ঢালাই। এই দুটি পিলার পুরো প্রস্তুত করে ফেলা হলে এখানে বসিয়ে দেওয়া হবে পদ্মা সেতুর প্রথম স্প্যান। ফার্স্ট স্প্যান হবে 37 to 38 দেন সাবসিকুয়েন্টলি হতে থাকবে। আমাদের টার্গেট আছে, এখন চেষ্টা করছি আমরা, সেটা আমরা এখনো শিওর করে বলতে পারছি না, হয়তো কয়েকদিন পিছিয়ে যেতে পারে। নদীর পাড়ে ১৫০ মিটার দৈর্ঘ্য ও ৩,০০০ টন ওজনের ৩টি স্প্যান পুরো প্রস্তুত করে রাখা হয়েছে। ইয়ার্ডের ভিতরে চলছে আরও ৪টি স্প্যানের কাজ। এইসব স্প্যান দিয়ে দুটি পিলারের মধ্যে সংযোগ স্থাপন করা হবে, যার নিচের অংশে চলবে ট্রেন আর উপরের অংশে অন্য যানবাহন। পিছিয়ে যাওয়া কাজ পুষিয়ে নেওয়ার ব্যাপারে আশাবাদী সংশ্লিষ্টরা। আমার তো দুইটা ওয়ে, টাইম ঠিক রাখতে গেলে আমি আমার রিসোর্স বাড়াইতে হবে, আমার ম্যান পাওয়ার, ইকুইপমেন্ট, ম্যাটেরিয়ালের রিসোর্স বাড়াইলে আমরা তখন চেষ্টা করছি যে আমরা যেন সময় মতো করতে পারি। এছাড়া জাজিরা প্রান্তে সেতু থেকে মূল সড়কে নামতে ভায়াডাক্টের ১৯৩টি পিলারের মধ্যে ১০৩টি পিলার বসানোর কাজ শেষ হয়েছে। গত বছরের নভেম্বর মাসে মাওয়ায় ৩,৬০০ মেট্রিক টন ওজনের একটি সর্বাধুনিক ক্রেন আনা হলেও এতদিন সেটি বসিয়ে রাখা হয়েছিল। তবে গত ২৮ মে প্রথমবারের মতো স্প্যান সরানোর কাজে পরীক্ষামূলকভাবে এটি ব্যবহার করা হয়েছে। ২০১৫ সালের ডিসেম্বর মাসে আনুষ্ঠানিকভাবে কাজ উদ্বোধনের পর ১ বছরের মধ্যে প্রথম স্প্যানটি বসানোর কথা। এর মধ্যে তা ২ দফা পেছানো হয়েছে। তবে সংশ্লিষ্টরা বলছেন, চলতি মাসের শেষ সপ্তাহে হলেও এই জাজিরা প্রান্তের ৩৭ ও ৩৮ নম্বর পিলারের মধ্যে স্থাপন করা সম্ভব হবে একটি স্প্যান, যার ফলে প্রথমবারের মতো দৃশ্যমান হয়ে উঠবে পদ্মা সেতুর একাংশ। ইহসান জুয়েল, সময় সংবাদ, জাজিরা, শরীয়তপুর। সময় সংবাদে আরো থাকছে,
7 মাস পর হদিশ মিলল রাজধানীর ধানমন্ডি থেকে অপহৃত ডাক্তার ইকবাল মাহমুদের। লক্ষ্মীপুরের বাড়ির পাশে ফেলে রেখে যায় অপহরণকারীরা। দুদিন পেরিয়ে গেলেও এখনো স্বাভাবিক হয়নি ঘূর্ণিঝড় মোড়ায় ক্ষতিগ্রস্ত কক্সবাজার জেলার সেন্ট মার্টিন, টেকনাফের শাহপরীদ্বীপ, বাহারছড়াও সাবরাঙের উপকূলীয় অঞ্চলের মানুষের জীবনযাত্রা। বাতাসের গতিবেগ বেশি থাকায় নষ্ট হয়ে গেছে সুপারি বাগান ও পানের বরজ। জীবিকা হারিয়ে তাই নিঃস্ব হয়ে পড়েছেন তারা। এদিকে দ্রুতই ক্ষতিগ্রস্তদের কাছে ত্রাণ সহায়তা পৌঁছে দেওয়ার আশ্বাস দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। সাখাওয়াত টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। 130 কিলোমিটার বেগে বয়ে যাওয়া ঘূর্ণিঝড় মোড়ার আঘাতে লন্ডভন্ড কক্সবাজারের টেকনাফ উপজেলার বিস্তীর্ণ জনপদ গত 3 দিনও স্বাভাবিক হতে পারেনি এখানকার জীবনযাত্রা। বিশেষ করে টেকনাফ উপজেলার সেন্ট মার্টিন, সাবরাং এবং শাহপরদ্বীপের অবস্থা খুবই খারাপ। চরম মানবতা জীবনযাপন করছেন এখানকার বাসিন্দারা। তাদের অভিযোগ, গত 3 দিনও তাদের কোনো ত্রাণ সহায়তা দেওয়া হয়নি। আমাদের জলিপাড়া ক্ষতি হয়েছে, ঘর বাড়ি ক্ষতি হয়েছে, গাছ পড়ছে এই বাড়ির উপর। টাকা নাই, পয়সা নাই, বাড়ি ঘরে সঙ্গ করতেছি, নিজে বাজার সঙ্গ করতেছি, ঠিক আছে, কোনো সাহায্য মজুদ পাই নাই। দিন খাই না হাড়ার মানে হষ্টপিষ্ট করে হাড়ার রাতে আগুন দানে বাড়ির তলে ভিজা ও তো ফোয়ানা এরি মার রোদ দিয়ে ফোয়া গিয়ে দূরে 2-3 দিন ধরে খেতেও পাচ্ছে না, মুরব্বীরা রোজা পর্যন্ত রাখতে পারতেছে না। তবে উপজেলা প্রশাসন বলছে যতটুকু ত্রাণ সহায়তা পাওয়া গেছে তা দ্রুত পৌঁছে দেওয়া হবে দুর্গতদের মাঝে। কৃষি জমি, পানের বরজ ধ্বংস হয়ে গেছে, সুপারি গাছ, নারিকেল গাছও যথেষ্ট পরিমাণে ক্ষতিগ্রস্ত হয়েছে। 65 মেট্রিক টন চাউল আমরা এখন বরাদ্দ পেয়েছি। কালকে এবং পরশু দিনের মধ্যে সমস্ত বরাদ্দগুলো চাউলগুলো আমরা সেন্ট মার্টিন থেকে আরম্ভ করে সব জায়গায় বিলীন করে দেব। এখন টেকনাফ পৌরসভার মধ্যে দিয়েছি। মঙ্গলবার সকালে 130 কিলোমিটার বেগে কক্সবাজার উপকূল অতিক্রম করা যায় ঘূর্ণিঝড় মোড়া। আর এর ফলে কক্সবাজার জেলায় 15,000 ঘরবাড়ি সম্পূর্ণ বিধ্বস্ত এবং 35,000 ঘরবাড়ি আংশিক বিধ্বস্ত হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসন। কক্সবাজারের টেকনাফ শাহপরীদ্বীপ থেকে কমল দে, সময় সংবাদ। আজ চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচে স্বাগতিক ইংল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। শুরুটা ভালো করলে নিজেদের দিনে যে কোনো দলের বিপক্ষে জয় সম্ভব বলে মনে করেন টাইগার দলপতি মাশরাফি বিন মুর্তজা। লন্ডনের কেনিংটন ওভালে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বৃহস্পতিবার বিকেল 3:30টায়। এখনো পর্যন্ত মুখোমুখি 19 দেখায় মাত্র 4 জয় বাংলাদেশের। তবে আইসিসির সবশেষ 2 ইভেন্টেই ইংল্যান্ডের বিপক্ষে জয় পেয়েছে বাংলাদেশ। গেল কয়েকটা বছর সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখেছে টাইগাররা। তবে প্রস্তুতি ম্যাচগুলোর বাজে পারফরমেন্সে কিছুটা হতাশ মাশরাফিরা। বিশেষ করে ভারতের বিপক্ষে চরম ব্যাটিং ব্যর্থতা ভাবিয়ে তুলেছে হাথুরু সিংহের দলকে। এদিকে 2015 বিশ্বকাপের পর থেকে অনেকটাই বদলে যাওয়া দল ইংল্যান্ড। বেন স্টোকস, ক্রিস ওকস, মঈন আলীরা আছেন দারুণ ছন্দে। আর বাংলাদেশ সফরে 3 ম্যাচের ওয়ানডে সিরিজ 2-1 ব্যবধানে জয়ের সুখস্মৃতি থেকে অনুপ্রেরণা খুঁজছেন ইংলিশ অধিনায়ক মর্গান। দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও সদ্যই সিরিজ জিতেছে তারা। তবে শেষ ম্যাচের ব্যাটিং বিপর্যয়ে ভাবিয়ে তুলেছে তাদেরও। সময় সংবাদের এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। 2017-18 অর্থ বছরের বাজেট পেশ আজ। বরাবরের মতো এবারও বাড়ছে আকার। সর্বোচ্চ গুরুত্ব পাচ্ছে শিক্ষা ও স্বাস্থ্য খাত। আজ থেকে দ্বিতীয় দফায় বাড়ছে গ্যাসের দাম। 1 চুলা 900 এবং 2 চুলা 950 টাকা। বারবার দাম বাড়ায় সাধারণ মানুষের ক্ষোভ। চলতি মাসে দৃশ্যমান হবে পদ্মা সেতুর একাংশ। জাজিরার প্রান্তে অন্তত 1টি স্প্যান বসানোর পরিকল্পনা। পুরোদমে চলছে কাজ, জানালেন প্রকল্প পরিচালক। এবং চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচে বিকেলে ইংল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। প্রত্যাশা পূরণে দলের সবাইকে সেরাটা দিতে বললেন মাশরাফি। এই ছিল এখনকার মতো।